প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট আইন, কিন্তু এই আইন একটা আছে, এটা শুধুমাত্র বই খাতাতেই আছে, কিন্তু এই আইনের প্রণয়ন বা এই আইনের কোনো প্রাতিষ্ঠানিকভাবে কোথাও আমি এখন পর্যন্ত কোনো পলিসিগতভাবে দেখিনি। সংসদের প্রথম অধিবেশন শেষ হয়ে গেল, কিন্তু আমি আসলে শ্রম অধিকার নিয়ে অধিবেশনে খুব একটা বেশি কথা বলা দেখতে পারলাম না। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে যাচ্ছিলাম, আমি অর্থনীতির শিক্ষার্থী হওয়ার কারণে আমরা দেখে আসতেছি যে প্রত্যেক বছরই পহেলা মের যে এই শ্রমিক এবং এই সকল কিছু নিয়ে বিভিন্ন ধরনের আমার যারা টিচাররা আছেন, যারা ইকোনমিস্টরা আছেন, যারা পলিসি মেকিংয়ে যারা কাজকর্ম করেন, বিভিন্ন পত্রপত্রিকায় এরকম কলাম টলাম লিখে যে কি কি আমাদের আসলে করতে হবে, কি কি করতে হবে না। তার মধ্যে খুবই বেসিক একটা জিনিস হচ্ছে গিয়ে মুদ্রাস্ফীতির সাথে ন্যূনতম শ্রমিকের যে ন্যূনতম মজুরি নির্ধারণ করা, এটা হচ্ছে কি একদম খুবই বেসিক জিনিস। আমি এখন পর্যন্ত আমার এই ছোট্ট জীবনের অভিজ্ঞতাতে আমি এই জিনিসটাই এখনো ইমপ্লিকেশন দেখতে পারিনি। এটা কেন দেখতে পারিনি বা কেন এই ইমপ্লিকেশনটা হচ্ছে না, এটা আরো ভালোভাবে আমি বুঝতে পারছি যখন আমি পলিটিক্যাল এরিনাতে পলিটিক্স করতে আসছি। মূলত আপা কিছুক্ষণ আগে বলতেছিল যে পলিটিশিয়ানরা কেন আসলেই যে এই শ্রমিকদের অধিকার এবং এই সকল কিছু নিয়ে আসলে ওন করে কিনা বা করতে চায় কিনা। আমার কাছে মনে হয় জিনিসটা খুবই কন্ট্রাডিক্টরি, কারণ আপনার একটা পলিটিক্যাল পার্টির মোস্ট অফ দ্য পলিটিক্যাল ফাইন্যান্স বিজনেসম্যানদের কাছ থেকে আসে। তো আপনার যখন পলিটিক্যাল ফাইন্যান্সটা বিজনেসম্যানদের কাছ থেকে আসবে, তখন আমার কাছে মনে হয় না যে পলিটিশিয়ানরা খুব একটা বেশি তাদের শ্রমিক অধিকার নিয়ে কথাবার্তা বলবে, কারণ তাদের তো মালিক পক্ষের সাথেও খুব ভালো একটা সম্পর্ক বজায় রেখে পলিটিক্সটা করতে হয় মেইন স্ট্রিম পলিটিক্সের ক্ষেত্রে। আমরা জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর বিভিন্ন সংস্কার কমিশন দেখেছি, এর মধ্যে শ্রম অধিকার সংস্কার কমিশনও ছিল, নারী সংস্কার কমিশনও ছিল, কিন্তু এই সংস্কার কমিশনগুলো পরবর্তীতে কি হলো, মানে তাদের তো বিভিন্ন প্রস্তাবনা ছিল আইন বিভিন্ন ক্ষেত্রে। ঐক্যমত কমিশনে আমরা এর কোনো কথাবার্তাই বা কোনো আলাপ আলোচনাই দেখলাম না। তো এই সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো যদি আমরা দেখে থাকি, তো আমাদের যেই আমরা আজকে মেইন যে জিনিসগুলো নিয়ে আলোচনা করছি তার মধ্যে অনেক কিছুর কিন্তু সমাধান এর মাধ্যমে এই প্রস্তাবনার মধ্যে আসে, কিন্তু মেইন স্ট্রিম পলিটিক্সে বা আমাদের পলিসি মেকিংয়ের জায়গায় আমি কোথাও এই প্রস্তাবনাগুলোর কি মানে পরবর্তীতে কি হচ্ছে বা ফলো আপ কি, যেগুলো জাস্ট আমি একটা আইন প্রণয়নের ক্ষেত্রে ঠিক আছে আমার কিছু জিনিস পয়েন্ট আউট নিয়েছি, কিন্তু বাকি জিনিসগুলোর ফলো আপ কি, এই মানে আসলেই শ্রমিক অধিকার নিয়ে পলিসিগতভাবে আমরা পরবর্তীতে কি কাজ করব এর কোনো আমি ফলো আপ এখন পর্যন্ত দেখতে পেলাম না। আমাদের প্রথম অধিবেশন, সংসদের প্রথম অধিবেশন শেষ হয়ে গেল, কিন্তু আমি আসলে কোনো অধিবেশন মানে আমি এখন পর্যন্ত তেমন শ্রম অধিকার নিয়ে অধিবেশনে খুব একটা বেশি কথা বলা দেখতে পারলাম না। এটার কারণ হতে পারে হয়তোবা যে আমাদের বেশিরভাগ সম্মানিত সাংসদই ব্যবসায়ী, আর এটার আমি যদি আরো বলি যে সরকার পক্ষের তো ব্যবসায়ী এবং তাদের অনেকের বিরুদ্ধে আবার ঋণ খেলাপির বিভিন্ন মামলাও আছে। তো ঋণ খেলাপিরা তো তাদের ক্ষেত্রে কিভাবে তারা আবার শ্রমিক অধিকার নিয়ে কথা বলবে বা কাজ করবে, এটা আমার একটা বড় সন্দিহান জায়গা থেকে থাকে। আমরা বিভিন্ন সময় দেখে থাকি যে বিভিন্ন যখন সমস্যা হয় বিভিন্ন সরকারি খাতে বা এই যে গার্মেন্টস সেক্টরে বিভিন্ন যখন সমস্যা হয়, তখন হচ্ছে গভর্নমেন্ট এই গার্মেন্টস খাত, যেহেতু আমরা রেমিটেন্স রেভিনিউর অনেক বড় একটা খাত গার্মেন্টস কাজ করে, তো আমরা এখানে সাবসিডি দেওয়ার জন্য বেইল আউট প্যাকেজ খুব সহজেই দেখা যায় যে গভর্নমেন্ট যেগুলো পলিসিগতভাবে অর্গানাইজেশনগুলো কাজ করে এফবিসিসিআই থেকে শুরু করে তাদের সবাই খুবই সহজ পদ্ধতিতে বেল আউট প্যাকেজটা নিয়ে নিতে পারে। কিন্তু এই বেল আউট প্যাকেজটা একটা সাবসিডি হিসাবে নিলাম, কিন্তু আমরা প্রতি বছরই প্রতি ঈদের সময় দেখি যে শ্রমিকের এই ঈদের মজুরির জন্য মানে এই তাদের এটা তো ন্যায্য দাবি বেতন, এর জন্য সব সময় আন্দোলন করতে হচ্ছে। কিন্তু এই সময় কিন্তু আমরা কোনো সময় গভর্নমেন্টকে ফোর্স মালিকপক্ষকে ফোর্স করে যে এই অধিকারটা আসলে দিতে হবে এই জিনিসটার আমি কোনোভাবে কোনো পলিসিগতভাবে পদ্ধতি দেখিনি। আরও যদি আরেকটু বলি যে নারীর বিভিন্ন আমরা বলছিলাম নারী শ্রমিকদের কথা, এখানে হচ্ছে প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক দুইটাই কথা চলে আসছে। আমি যদি একটু বলি বিআইজিডি এবং আইডিএস এর একটা রিসার্চ থেকে আমি দেখেছি 18 বছর থেকে 24 বছর বয়সী বেশিরভাগ তরুণীরা সব থেকে বেশি সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়, কিন্তু এই সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকারের ক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রাতিষ্ঠানিকভাবে
অ্যাকনলেজমেন্ট করার বা আমি যে আসলে কমপ্লেনটা জারি করব এই রকম কোনো কমপ্লেন জারি করারও কোনো কথাবার্তা আসে না। এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক দিক থেকে, এটা হচ্ছে 20%। যদি অপ্রাতিষ্ঠানিক দিক থেকে দেখি, গৃহকর্মী থেকে শুরু করে সকল কিছু, এটা হচ্ছে 30%-এ চলে যায়। কিন্তু এটার তো আসলে পলিসিগত ভাব থেকে বা আইনগত দিকে আমি এটার কোনো ইমপ্লিকেশন দেখি না। যদিও আমাদের কলকারখানা এবং শ্রমিক অধিদপ্তর একটা আছে, যেখানে একটা আইন আছে, এটা হচ্ছে গিয়ে পশ পলিসি আইন, এটা হচ্ছে গিয়ে প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট আইন। কিন্তু এই আইন একটা আছে, এটা শুধুমাত্র বই খাতাতেই আছে, কিন্তু এই আইনের প্রণয়ন বা এই আইনের কোনো প্রাতিষ্ঠানিকভাবে কোথাও আমি এখন পর্যন্ত কোনো পলিসিগতভাবে দেখিনি। আমরা যদি আরেকটু বলি যে আমরা এতক্ষণ সবাই, আমার মোটামুটি সবাই কথা বলেছে মাতৃকালীন সময়সীমা নিয়ে, যে মাতৃকালীন ছুটি নিয়ে, কিন্তু আমাদের আসলে মাতৃকালীন একটা মা বা একটা মার শুধুমাত্র জন্মগ্রহণ পর্যন্তই কি তার দায়িত্ব শেষ? মানে আমরা কি চাইল্ড কেয়ার নিয়ে, এই যে প্রতিষ্ঠানে বিভিন্ন চাইল্ড কেয়ার নিয়ে আমরা কি কোনো ধরনের কোনো কনসার্ন বা কোনো পলিসিতে বা এই জিনিসগুলো যে আসা উচিত এবং প্রাতিষ্ঠানিকভাবে এই চাইল্ড কেয়ারের জিনিসটা যে নর্মালাইজ করা উচিত, এই জিনিসটা নিয়েও আমরা আসলে চিন্তা করতে পারি। এবং আমাদের কাছে মনে হয় যে পরবর্তী শুধুমাত্র এই জেনারেশন, আমরা সবসময় আলোচনা করছি যে এখন শ্রমিকদের অবস্থান কি, পারিপার্শ্বিক অবস্থান কি, কিন্তু শ্রমিকদের যারা গার্মেন্টসে চাকরি করে তাদের পরবর্তী ফিউচার জেনারেশন বাচ্চাটাও আসলে ওই পরিবেশটাতেই থাকতেছে এবং ওই পরিবেশেই বড় হচ্ছে। তারা আসলে পরিবেশগত জায়গাটাও কতটুকু দিতে পারছি। মানে আপনি যদি মনে করেন যে ঢাকার ভিতরে নারায়ণগঞ্জ যা একটু সামনে যান, ইলেকট্রিসিটি একটা বেসিক জিনিস, কিছুদিন আগে অনেক গরম বাড়ছিল, ইলেকট্রিসিটি শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি ঢাকা এবং ঢাকার কিছু নির্দিষ্ট জায়গা, যদি আমি বলি গুলশান, বনানী, ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস এরিয়া, এই জায়গাগুলোতে ইলেকট্রিসিটি তেমন একটা বেশি আপ ডাউন করেনি। আপনি যদি নারায়ণগঞ্জের ওইদিকে যান, তখন আপনি সারাদিন একটা মানুষ এত 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা চাকরি করে এসে যখন সে বাসায় এসে যখন ইলেকট্রিসিটিটা পায় না, তখন তার পরবর্তী দিনের কাজ করার প্রোডাক্টিভিটি কতটুকু থাকে, এটাও একটু আমাদের ভাবনার বিষয় বলে আমি মনে করছি। এবং এই সকল কিছু সবকিছু এগুলো তো আপাতত সমস্যা এবং করলাম যে এর পরবর্তী সময় 2013 সালের পর কি আমাদের এই যে বিভিন্ন জায়গায় অবকাঠামোগত জায়গা থেকে কি পরিবর্তন আসছে, তখন হচ্ছে কি ওই যে ফরেন ইনভেস্টমেন্টের জন্য অনেক পরিবর্তন তখন আমাদেরকে দেখাতে হচ্ছে যে বাংলাদেশের এখন আমরা এই পরিবর্তন আনছি। কিন্তু এত বছর পরেও ওই পরিবর্তন বা ওই পলিসিগুলো এখনো সাস্টেইন আছে কিনা, মানে এখনো ওইগুলো চলে আসছে কিনা, বা এর পরবর্তী সময়ে নতুনভাবে আমরা এইগুলোকে কিভাবে আরো নতুন প্রযুক্তির সাথে অ্যাডপ্ট করতে পারবো, এই জিনিসগুলো আমার কাছে মনে হয় একটু ভেবে দেখা উচিত। আর লাস্ট অফ দ্য লিস্ট যেটা এতটুকু বলতে পারি সেটা হচ্ছে গিগ ইকোনমি। আমরা যে সামনের দিকে বলছি যে আমাদের টেকনোলজিক্যাল গিগ ইকোনমিতে কিন্তু অনেক ধরনের ফ্যাসিলিটি যদি আমরা না করি, গিগ ইকোনমি ফ্যাসিলিটিস করতে হবে। এটা হচ্ছে গভর্নমেন্ট দ্বারাই হতে পারে বা বিভিন্ন জায়গায় হতে পারে। রিসার্চে গিগ ইকোনমির অনেক বড় একটা সেক্টর হচ্ছে কি রিসার্চ, মানে আপনার জানতে হবে। তো এগুলো কোনভাবে গভর্নমেন্ট বা বিভিন্ন পলিসিগত জায়গা থেকে কিভাবে ফ্যাসিলিটেট করতে পারবে, আমি মনে করি ডিবিডির মাধ্যমে আমরা যে এখন আলোচনাগুলো করছি, এগুলো পলিসি মেকিং এর জায়গা থেকে বা গভর্নমেন্টের জায়গা থেকে যেগুলো ইমপ্লিকেশন হয়, সবাই মোটামুটি এই কথাটা বলছে যে আমরা গোল টেবিলে অনেক কথাবার্তা অনেক আলোচনা করি, হুইচ ইজ গুড, মানে কথা বলা আসলে দরকার, কিন্তু সাথে সাথে ইমপ্লিকেশনের যে কি হতে পারে এই জিনিসটাও নিয়েও আমাদের চিন্তা করা দরকার বলে আমি মনে করি। একদম শেষ বাট মানে আমাদের আসলেই যেটা কাদের বলছে, আমাদের আসলেই যেই সেক্টর নিয়ে আমরা কথা বলছি সেই সেক্টরের অ্যাকচুয়াল রিপ্রেজেন্টেটিভকে নিয়ে এসে আমার কাছে মনে হয় ইটস নট অ্যাবাউট যে শুধুমাত্র গোল টেবিলে কথাবার্তা বলা, টক শোতে সকল কানে এই জিনিসটা নর্মালাইজ করা, যে তাদের সমস্যাগুলো তারা নিজেরা এসে বলুক, জানুক, যেন মানুষ জানতে পারে এবং পলিসিগত জায়গা থেকে আমরা এই জিনিসগুলো আরো ভালোভাবে কাজ করতে পারি এবং ইমপ্লিকেশনের জায়গা থেকে আরো মনোযোগ দিতে পারি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।